রাত গভীর হয়েছে। জলায় শোনা যাচ্ছে চিঁচির ডাক। পানা পাতার উপর একটা কোলা ব্যাঙ বসে একভাবে ডেকেই চলেছে। চারদিক নিস্তব্ধ, ঠিক শ্মশানের মতো। এমন সময় একদল লোককে দেখা গেল। একটা মস্ত বস্তা নিয়ে এসে দাঁড়ালো সেখানে। কয়েক মুহূর্ত, তারপর ঝপাস করে একটা শব্দ। বস্তাটা এসে পড়ল জলায়। বস্তা থেকে লাল বর্ণ বেরিয়ে মিশতে লাগলো জলার মধ্যে। বছরের এই সময় কখনো ঠান্ডা কখনো গরম পড়ছে। শীতের আমেজ যাই যাই করেও এই বিভাসপুর থেকে যেন ঠান্ডা ছাড়তে চাইছে না। তবে আজকের ঠান্ডাটা যেন একটু বেশি। হালকা কুয়াশায় ঢেকে রয়েছে গ্রামটা। বিভাসপুরের দক্ষিণে রয়েছে পানায় ভরা এক জলা। জলার পাশ দিয়ে আল চলে গেছে সামনের জমিতে। জমির পরেই রয়েছে বড় রাস্তা, এবং রাস্তার পরেই বিভাসপুর গ্রামের মূল এলাকা। পরেশের দোকানে আজ আসরটা জমে উঠেছে। গ্রামের বুড়োরা তাদের ছোটবেলায় শোনা সব ভৌতিক গল্প বলছে এক এক করে। যদিও গ্রামের ছেলেরা সবই ছোকরা বয়সের, তবুও তারা আগ্রহের সাথে শুনছে। শুধু মাঝে মাঝে বাদ সাজছে ভবেশ। ওহ, থামো তো কাকা, এই রাতের বেলা ওইসব ভূত চোদ না বললেই নয়। আর হলো তো, আর কত বলবে ওসব ভূতের গল্প। হ্যাঁ খুড়ো, এই দেখো ভবেশ কেমন ভয় পাচ্ছে। ওরে ভূতে ধরবে না তোকে। বিভাসপুরে ওইসব ভূত টুত নেই। আচ্ছা, তুই বেশি জানিস। আলবাদ জানি, ভূত থাকলে সবার আগে তোকেই ধরতো। এ কথা বলে খিলখিল করে হাসতে লাগলো জগন্নাথ। আসনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গ্রামের মোড়ল হলো ভবানী খুড়ো। ভারী কি চেহারা, তার চোখ দুটো যেন সবসময় কিছু একটা ফন্দি করেই চলেছে। ভবেশ, ভয় পাস নে বাপ। বুকে বল রাখ, বুঝলি? বুকে বল রাখ। ভয়কে জয় করতে শেখ। কি হে মাস্টার, আরে বলো কিছু। সুচন্দ্রবাবু মাত্র এক সপ্তাহ গ্রামে এসেছেন। তিনি ইতিহাসের শিক্ষক। আপাতত একটা ঘর ভাড়া নিয়েই থাকছেন। খুব বিচক্ষণ মানুষ। চশমার পেছনে থাকা দুই চোখের মণিতে তীব্র আত্মবিশ্বাস। চায়ের কাপে চুমুক দিয়ে খুড়োর কথাই তিনি বললেন, যা বলেছেন ভবানীবাবু, ভয় পেও না ভবেশ। ভয় পেলে মানসিক শক্তি এমনিই ক্ষয় হয়ে যায়। তার থেকে ভয়ের সাথে একটু লড়াই করা ভালো। তাতে আর কিছু না হোক, অন্তত কাপুরুষের মতো মরতে হয় না। আপনি রাখুন তো মশাই ভয়কে জয় করার গল্প। হ্যাঁ, এই আঁধার রাতে এসব ভূতের আলোচনা আমার একদম ভালো লাগছে না। আমি চলি, এমনি কুয়াশা বাড়ছে। ভবেশ বিতু চললো দেখো। হ্যাঁ হ্যাঁ, চললাম। তুই বসে বসে ভূতের গল্প কি লেখা। এমনিও কদিন ধরে আমার কাঁটা ছমছম করছে। যাকে তুই ভূতের গল্প কি লেখা, তারপর দেখবি ভূত তোকে কি লেখাবে। ভবেশ হন্তদন্ত হয়ে চলে গেল। আসর কিন্তু ভাঙল না। একটার পর একটা গল্প চলতেই লাগলো। টর্চ হাতে অন্ধকার রাস্তার উপর দিয়ে ভবেশ হেঁটে চলেছে। রাতের স্তব্ধতা যেন তাকে গিলে ফেলতে চাইছে। দুপাশে মাঠের মধ্যে খুব হালকা কুয়াশা চাপ পেতে আছে। আজ রাতটা অন্য রাতের থেকে যেন একটু আলাদা। হঠাৎ তার মনে হলো কেউ যেন পিছন পিছন আসছে, তাকে অনুসরণ করতে করতে। ভবেশ ঘুরে দাঁড়িয়ে গেল। কোথাও কেউ নেই। ভবেশ একটু ভয় পেল। এরপর আবার কাঁপতে কাঁপতে সে এগিয়ে চলল। হঠাৎ তার মনে হলো কেউ তার খুব কাছেই হাঁটছে। হাঁটতে হাঁটতে সেই আগন্তুকের নিঃশ্বাস পড়ছে ভবেশের কাঁধে। ভবেশ আবার থেমে গেল। চট করে ঘুরে দাঁড়ালো পেছনে। তার মনে ভেসে উঠল সুচন্দ্রবাবু সেই কথাগুলো। কে রে, সে সামনে আয়। ভবেশের হাতের টর্চটা নিভে গেল। ভবেশ এবার আতঙ্কে ছুটতে লাগলো সামনের দিকে। কিন্তু কিছুটা দৌড়েই হোঁচট খেয়ে ভবেশ পড়ে গেল সামনে। আতঙ্কে সে কোনো রকমে ঘুরে তাকালো পেছনের দিকে। বিস্ফারিত চোখে সে দেখল একটা মূর্তি। তার মুখটা দেখা যাচ্ছে না। তারপর ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসতে লাগলো ভবেশের দিকে। ভবেশের আর্ত চিৎকারে বিভাসপুর কেঁপে উঠল। রাত শেষ হলো সঠিক সময়ে। তবে বিভাসপুরে নেমে এলো এক ভয়ের আবহাওয়া। গ্রামের সকলে বিভাসের মৃতদেহটাকে আবিষ্কার করেছে। তার চোয়াল ভেঙে মুন্ডুটা উল্টো দিকে ঘুরিয়ে ফেলা হয়েছে।
এমন নৃশংস মৃত্যু আগে গ্রামে ঘটেনি। সকলের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ। এরকম জলজ্যান্ত ছেলেকে কে মারলো বলো তো? কারোর তো এ কখনো ক্ষতি করেনি, কখনো যে কারোর সাথে দুর্ব্যবহার করেছে এমনও নয়। এরকম নিষ্পাপ ছেলেকে মেরে কার কি লাভ বুঝছি না। কি বলো ভবানী খুড়ো? না, এরম মৃত্যু আশা করা যায় না। যেই এই কাজ করেছে তার কঠিন শাস্তি হবে। কিন্তু কাকে শাস্তি দেবেন ভবানীবাবু? এমন এক গ্রাম আপনাদের, গ্রামে না আছে সিসিটিভি, না এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী। কিভাবে খুঁজবেন খুনিকে? ঠিকই বলেছেন মাস্টার, কিন্তু কিন্তু কি করে মেনে নেব বলুন তো যে ছেলেটা আর নেই? আমার যা মনে হচ্ছে পুরো, এ কিন্তু মানুষের কাজ নয়, কোনো ভূত বা পিশাচ মনে হচ্ছে। ওহো, ভূতের গপ্পটা কি মাথায় তুলে নিয়েছিস নাকি জগা? মাথা ঠিক আছে নাকি? আর কিছু পেলি নে শেষে কিনা? আমার মাথার ঠিক আছে পুরো, কিন্তু ওকে যেভাবে খুন করেছে একবার দেখো, গোটা গায়ে কেমন গভীর আঁচড়, মুন্ডু ফুন্ডু ঘুরিয়ে। আমার তো মনে হচ্ছে। এই থাম তো জগা, তোদের গপ্প শোনানোই ভুল হয়েছে। যেমন তুই তেমন তোর বুদ্ধি। ইস, বেচারা ভবেশটা। যাই হোক, দেহ সৎকারের ব্যবস্থা করা হোক তাহলে। কই কই গেলে সবাই? চলো। গ্রামের পুরো শ্মশানে চিতা সাজিয়ে ভবেশের কাজ হলো। আগুনের আভাতে জায়গাটা যেন গরম হয়ে উঠেছে। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে কাজ দেখলেও তাদের সকলের মুখ যেন থমথম করছে। সুচন্দ্রবাবুই আবহাওয়াটা হালকা করার জন্য ভবানী খুড়োকে বলে উঠল, ভবানীবাবু, শ্মশানে আসার সময় একটা জলা দেখলাম, সেটাকে ব্যবহারযোগ্য করে তুলছেন না কেন? দেখুন, এর আগেও তো চেষ্টা করেছি, লাভ সেরকম হয়নি। এমনিতেই ওই জলার বদনাম আছে। বদনাম বলতে কেমন বদনাম? নিজের বংশের দুর্নাম আর নিজের মুখে কতবার করবো বলুন তো মাস্টার? আমার ঠাকুরদা স্বর্গীয় ভবতোষ বাণুজ্যে এই গ্রামের জমিদার ছিলেন। মানুষটা কিন্তু মোটেই ভালো ছিলেন না। যারা কর দিতে পারতো না তাদের ওপর ভীষণ অত্যাচার করতেন। বউ বাচ্চা কাউকেই ছাড়তেন না। তাদের মধ্যে অনেকেই এই জলাতে ডুবিয়ে মেরেছিলেন আমার ঠাকুরদা। এই জলার আশেপাশে নাকি অনেক অশরীরীর উপস্থিতি অনুভব করা যায়। আমি এখানে অবশ্য বেশ কয়েকবার এসেছি, কিন্তু কিছু অনুভব করিনি। যদি থেকেও থাকে কিছু, তারা আমার ক্ষতি করেনি। আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আমাকে খুব ভালোবাসতেন। গোটা বাড়িতে ওনার থেকে বেশি আদর আমি কারোর কাছ থেকে পেতাম না। শেষ বয়সে খুবই কষ্টের মধ্যেই ছিলেন। বুঝলাম না, কিরকম? ওই যে কর্মফল কর্মফল, আজীবন যা পাপ করেছিলেন সে তো ভয়ানক। খুব কষ্ট পেতে হয়েছিল ওনাকে শেষ বয়সে। সুচন্দ্রবাবু আর কোনো কথা বললেন না, শুধু মনে মনে ভাবলেন, গ্রামে এসে যা শুনেছেন তাতে এই ভবানী খুড়োকেও খুব একটা সুবিধের লোক বলে মনে হয় না। চিতার আগুন লপলপ করে উঠে শ্মশানের বাতাসকে গ্রাস করলো এবার। প্রায় সন্ধে হয়ে এসেছে। জলার পাশে আলের উপর দিয়ে সবাই গ্রামের দিকে ফিরছে। সবার পিছনে হাঁটছে সুচন্দ্রবাবু। হঠাৎ তার মনে হলো পেছনে ঘন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে। সুচন্দ্রবাবু থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলেন। ছায়ামূর্তিটা ধীরে ধীরে জলার দিকে নেমে গেল এবার। সুচন্দ্রবাবুর সারা পিঠ যেন ঠান্ডায় জমে গেল। তবুও তিনি মনে মনে ভাবলেন, যা দেখলাম এটা যদি সত্যি হয়, গ্রামের কাউকে কিছু বলা যাবে না, মিছিমিছে আতঙ্ক ছড়িয়ে পড়বে। রাত প্রায় 10টা বাজে। সুচন্দ্রবাবু নিজের ঘরে বসে বই পড়ছিলেন। এ তার রোজকার স্বভাব। এমন সময় ঘরের টিউবলাইটটা নিভে গেল। সুচন্দ্রবাবু চমকে উঠে চারিদিকে দেখতে লাগলেন। এ আবার কি বিপদ! টর্চটা যে কোথায় গেল? টেবিল হাতড়ে টর্চ বের করে চালালেন সুচন্দ্রবাবু। সারা ঘরটা একটা নিঝুম ধরা অন্ধকারে ঢেকে আছে। হঠাৎ তার মনে হলো বাইরে জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেদিকে চমকে আলো ফেলতেই ছায়ামূর্তিটা সরে গেল।
সুচন্দ্রবাবুর সারা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল। পিঠ দিয়ে একটা বরফের কুচি নেমে গেল তার। কে 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 বাইরে? কে দাঁড়িয়ে আছে? সামনে এসো। কি চাও বলো, সামনে এসো। সুচন্দ্রবাবুর প্রশ্নের কোনো উত্তর এলো না, তবে বাইরে একটা খিলখিল হাসির রোল উঠল। হাসির শব্দে তিনি আর ঘরের মধ্যে বসে থাকতে পারলেন না, দরজা খুলে ছুটে গেলেন বাইরে। ছুটতে ছুটতে সোজা চলে এলেন ভবানী খুড়োর বাড়িতে। হাঁপাতে হাঁপাতে ভবানী খুড়োর বাড়ির দরজায় ক্রমশ টোকা মেরে যেতে লাগলেন তিনি। ভবানী খুড়ো দরজা খুলে দাঁড়ালেন, তার মুখে একরাশ বিস্ময়। কি ব্যাপার মাস্টার, এত রাতে কোনো সমস্যা টমস্যা হলো নাকি? একটা ছায়া মূর্তি আমার পিছু নিয়েছে। সেই চলার ওখানে প্রথম দেখেছিলাম ওকে, এখানেও চলে এসেছে, আমার জানলার পাশে দাঁড়িয়েছিল। বলেন কি? এ তো সাংঘাতিক ব্যাপার। আমি 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 তাহলে সবাইকে ডাকি। আপনি আপনি একটু একটু শান্ত হন বরং। না না, কাউকে ডাকতে হবে না, এমনিতেই গ্রামের সবাই আতঙ্কে রয়েছে। এরপর যদি এইসব শোনে আরো ভয় পাবে সবাই, কাউকে ডাকতে হবে না। আহা, তাহলে কি করব বলুন? আপনি আজকের রাতটা আমাকে এখানে থাকতে দেবেন দয়া করে। আসলে যেখানে ভাড়া থাকি সেখানে তো আমি একা, অন্য বাড়িঘর তো অনেক দূরে দূরে। সেদিন সাহসিকতার অত কথা বললাম ভবেশের সামনে, আজ দেখুন দেখি আমি কেমন ভয় পাচ্ছি। বুঝতে পারছি মাস্টার। আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। সুচন্দ্রবাবু ঢুকে গেলেন ভবানী খুড়োর বাড়িতে। কিন্তু ভবানী খুড়োর বাড়ির আশেপাশের বাতাসে কার যেন দীর্ঘ নিঃশ্বাস ভেসে বেড়াতে লাগলো। সে যেন সুচন্দ্রবাবুকে কিছু বলতে চায়। পরদিন সকালে পরেশের চায়ের দোকানে সবাই আবার যথারীতি আড্ডা দিতে বসেছে। যা দিন পড়েছে আর তো গ্রামে থাকা যাবে না। কাল রাতেও নাকি ভবানী খুড়োর বাড়ির পেছনে একটা ছেলে মারা গেল, শুনলাম একেবারে ঘাড়টার মোটকে। ওহ, শুনেছিলাম ভবানী খুড়ো নাকি ছেলেটাকে চেনে, কে জানে। যা বলেছ পরেশ কাকা, কি জ্বালা বলো তো। এই নিয়ে দুজন, কখন যে কার পালা আসবে কেউ বলতে পারবে না।